আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি অদিতি ম্যাডাম। ওয়েলকাম টু অদিতিস ক্লাসরুম। আজ আমাদের পড়ার বিষয় ডিরোজিও ও ইয়াং বেঙ্গল। প্রশ্ন আসে সামনে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হায়ার সেকেন্ডারি 2024 উচ্চ মাধ্যমিকের আমি যে সাজেশন দিয়েছি, সাজেশনে আমি কিন্তু এই ডিরোজিও ও ইয়াং বেঙ্গল এই প্রশ্নটা এবার ইম্পর্টেন্ট বলেছি তোমাদের। প্রশ্নটা কিভাবে আসতে পারে? ভারতে 19 শতকের সমাজ সংস্কারের ক্ষেত্রে ডিরোজিও ও ইয়ং বেঙ্গল আন্দোলনের অবদান আলোচনা করো। হোয়াট ওয়াজ দ্য রোল অফ দ্য ডিরোজিও অ্যান্ড ইয়ং বেঙ্গল ইন দ্য সোশ্যাল রিফর্ম অফ 19th সেঞ্চুরি বেঙ্গল। এটা হতে পারে একটা। আবার ইয়ং বেঙ্গল কথাটাকে বাংলায় অনুবাদ করো নব্যবঙ্গ। ডিরোজিও ও নব্যবঙ্গ আন্দোলনের আলোচনা করো, এইভাবে আসতে পারে। বা এইভাবেও আসতে পারে যে ইয়ং বেঙ্গল আন্দোলন বা নব্যবঙ্গ আন্দোলন ব্যর্থ হলো কেন। এইভাবে নানা রকমভাবে এটা আসতে পারে। সেই জন্যই আমি তেমনভাবে আলোচনাটা তোমাদের করে দিচ্ছি, সমস্ত মূল পয়েন্ট সহ। খুব মনোযোগ দিয়ে শুনবে, কেননা আমি তোমাদের বোর্ডে মূল পয়েন্টসগুলো ভাগ করে চার্ট করে পড়াই, কিন্তু এই চার্টের মধ্যে তো সমস্ত তথ্য দেওয়া সম্ভব নয়। কাজেই তোমরা সঙ্গে আমার বলা কথাগুলোকেও যদি ভালো করে শোনো, তবে কিন্তু তোমাদের জন্য যে ভিডিওগুলো আমি তৈরি করি সেগুলো শুধুমাত্র তোমাদের ক্লাস 12-এর জন্য নয়, তোমাদের ভবিষ্যতে যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য, প্রতিযোগিতামূলক পরীক্ষা অর্থাৎ চাকরির পরীক্ষার জন্যও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে চাকরির পরীক্ষার্থী এরকম অনেকে আমার এই তোমাদের ক্লাসের ভিডিওগুলো দেখে বা আরও নিচুর ক্লাসের যে ভিডিওগুলো আমি টপিক ওয়াইজ করছি সেগুলো দেখে তারা উপকৃত হয়েছে বলে আমাকে কমেন্টে জানাচ্ছেন। আমি অত্যন্ত খুশি, আমার উদ্দেশ্য সার্থক যে আমি সঠিক জিনিসটা, ইতিহাস বিষয়টাকে মানুষের কাছে সঠিক এবং সহজভাবে পৌঁছতে পারছি। তো শুরু করা যাক। ডিরোজিও ও ইয়ং বেঙ্গল বা নব্য বেঙ্গল, ইয়াং বেঙ্গল সেটাকে বাংলায় নব্যবঙ্গ দল, নব্যবঙ্গ গোষ্ঠী এগুলো বা নব্যবঙ্গ আন্দোলন সমস্ত কিছুই বলা হয়। দুটো একই, কখনোই দুটোর মধ্যে কোনো পার্থক্য ভেবে নিজেরা বিভ্রান্ত হবে না। আচ্ছা, এবার এই ডিরোজিও কে ছিলেন? ডিরোজিও ছিলেন হচ্ছেন একজন ইঙ্গো পর্তুগিজ পরিবারের সন্তান, যিনি ভারতবর্ষে বসবাস করতেন। তিনি ভারতে আসলে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। তার বাবা মা মধ্যে একজন ছিলেন ব্রিটিশ, একজন ছিলেন পর্তুগিজ। এরপর তিনি মাত্র 17 বছর বয়সে 1826 সালে হিন্দু কলেজে, যেটা কিনা এখন প্রেসিডেন্সি কলেজ, হিন্দু কলেজে তিনি বাংলা ভাষা সাহিত্য এবং সাহিত্য এবং ইতিহাসের, বাংলা নয়, সাহিত্য এবং ইতিহাসের শিক্ষক হিসেবে যোগ দেন। এবং এই ডিরোজিও তার নিজস্ব জ্ঞানের পরিধি এবং তার মানসিকতা এত উন্নত ছিল যে তিনি তার ক্লাসের ছাত্রদের মধ্যে অতি অল্প সময়ের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে গেলেন। এবং শুধু তাই নয়, তিনি তার ছাত্রদের একটা নতুন পথে চালনা করার যে প্রচেষ্টা করলেন, তাতে ছাত্ররা তার পাশে এসে দাঁড়ালো এবং ছাত্ররা তাকে ঘিরে একটা দল গঠন করলো, যে দলটাকে সবাই ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ দল বলতো। এই দল কোনো রাজনৈতিক দল নয়, এই ছাত্রদের দলটা এরা ডিরোজিওর আদর্শে দীক্ষিত হয়ে একটা উন্নত চিন্তাধারার অধিকারী হলো। এবং তাদের যে কার্যকলাপ সেই সময় 19 শতকের ভারতবর্ষে, 19 শতকের বাংলায়, সেইটাকেই বলা হচ্ছে ইয়ং বেঙ্গল আন্দোলন। কিসের আন্দোলন? দেখো আমি লিখেছি সামাজিক সাংস্কৃতিক সংস্কার আন্দোলন। অর্থাৎ সেই সময় ভারত তথা বাংলার সমাজে যে কুপ্রথা, অন্ধবিশ্বাস, যা কিছু ছিল, ধর্মীয় যে আচার আচরণের গোড়ামি, এই সমস্ত কিছু, যা কিছু যুক্তিহীন যা কিছু, সমস্ত কিছুর বিরুদ্ধে ছিল এদের প্রতিবাদ আন্দোলন। সেই সমস্ত কিছুকে সংস্কার করে সমাজ থেকে বাদ দিয়ে তারা সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। অর্থাৎ ডিরোজিওর শিক্ষার এবং ডিরোজিওর আদর্শে দীক্ষিত হয়ে ইয়ং বেঙ্গল তথা নব্যবঙ্গ দলের আন্দোলনের মূল কথা হলো যুক্তিবাদ, স্বাধীন চিন্তা, সত্য সন্ধান, দেশপ্রেম। আবার দেখো মূল কথা, যুক্তিবাদ, স্বাধীন চিন্তা, সত্য সন্ধান, দেশপ্রেম। ঠিক আছে? অর্থাৎ যুক্তি ছাড়া কোনো কিছুই যুগ যুগান্ত ধরে চলে আসছে। পুরোহিতরা বা মৌলবীরা বা যেই হোক না কেন, সে বলছে বলেই আমাকে বিশ্বাস করতে হবে সেটা নয়। যুক্তি দ্বারা আলোচনা করে, যুক্তির মাপকাঠিতে বিচার করে তবে বিশ্বাস করব। স্বাধীন চিন্তা, আমি স্বাধীনভাবে চিন্তা করতে যেন শিখি, ছাত্ররা যেন তার
ছাত্ররা যেন, বা তার ছাত্ররা শুধু নয়, সমসাময়িক তরুণরা, যুবকরা, তারা যেন স্বাধীনভাবে চিন্তা করতে শেখে, কোনো কিছুই যেন অন্যের চিন্তা করা বিষয় নিয়ে যেন তারা পথ না চলে, এবং সব কিছুর পেছনে সত্যটাকে তারা যেন অনুসন্ধান করতে শেখে। এবং দেশপ্রেম তো বটেই, কারণ ডিরোজিও বাংলায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি বাংলাকে তথা ভারতকে নিজের মাতৃভূমি, জন্মভূমি জ্ঞানে শ্রদ্ধা করতেন। জন্মভূমি তো বটেই, তিনি এটাকে নিজের মা বলে স্বীকার করেছিলেন। তিনি তার এই দেশপ্রেমের সবচেয়ে প্রচলিত দুটি নমুনা হচ্ছে তার লেখা দুটো কবিতা। একটা হচ্ছে দ্য ফকির অফ জাঙ্গিরা, আবার বলছি দ্য ফকির অফ জাঙ্গিরা, এগুলো তোমরা শর্ট কোয়েশ্চেনে পাবে। এবং আরেকটা কবিতার নাম টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড। যাই হোক, এবার ডিরোজিও তার ছাত্রদের চুম্বকের মতন আকর্ষণ করতেন। এটা বলেছেন শিবনাথ শাস্ত্রী তার রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ, বইটার নাম রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ। এই বইটা লিখেছেন শিবনাথ শাস্ত্রী। এই বইতে তিনি সেই সময়কার বাংলার স্মৃতিচারণ করেছেন। সে সময় তিনি দেখেছেন রামতনু লাহিড়ী, যার নামে বইটা, তিনি একজন ডিরোজিয়ান, বা তিনি একজন ইয়ং বেঙ্গল বা নববঙ্গ দলের সদস্য। তো সেই রামতনু লাহিড়ী তৎকালীন বঙ্গ সমাজ গ্রন্থে শিবনাথ শাস্ত্রী বলছেন যে চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, সেরকম ডিরোজিও সমস্ত ছাত্রদেরকে আকর্ষণ করতেন। এই আকর্ষণ ছিল কিসের জন্য? এই আকর্ষণ ছিল ছাত্রদের যুক্তিবাদী স্বাধীন চিন্তার অধিকারী করে তোলার জন্য। এরপর তিনি তার ছাত্রদের নিয়ে, অর্থাৎ ইয়ং বেঙ্গল দল, বেশ কিছু কর্মসূচি নিল। সেই কর্মসূচি বা কি কি করলো তারা, আমরা তো বলছি এটা একটা সামাজিক সাংস্কৃতিক সংস্কার আন্দোলন। আন্দোলনটা অ্যাকচুয়ালি তারা কি করেছিল সেটা তো আমাদের জানতে হবে। সেটা আমি কর্মসূচি বলে তার আন্ডারে পয়েন্টস দিয়েছি। দেখো, প্রথম একাডেমিক অ্যাসোসিয়েশন, 1828 খ্রিস্টাব্দে একাডেমিক অ্যাসোসিয়েশন নামে একটা ডিবেটিং সোসাইটি বা বিতর্ক সভা তৈরি করলেন ডিরোজিও তার ছাত্র নববঙ্গ দলের ছাত্র সমস্ত সদস্যদের নিয়ে। এই ডিবেটিং সোসাইটি বা বিতর্ক সভায় কী হতো, এখানে সারা পৃথিবীর বিভিন্ন দেশের সাহিত্য, গোটা বিশ্বের ইতিহাস, দর্শন, ফিলসফি, হ্যাঁ, সেইগুলো আলোচনা করা হতো, যাতে এই সমস্ত আলোচনা প্রত্যালোচনা অর্থাৎ বিতর্কের মাধ্যমে সারা বিশ্বে কি কোনটা হয়ে চলেছে, ঐতিহাসের গতিতে কোনটা হওয়া সঠিক, এবং বর্তমান বাংলার সমাজে কোনগুলো বেঠিক চলছে, এই সমস্তটা যাতে উঠে আসে। এবং এই একাডেমিক অ্যাসোসিয়েশনের বিতর্ক সভা থেকেই কিন্তু জাতিভেদ, কুপ্রথা, কুসংস্কার, বিশেষ করে হিন্দু ধর্মের অন্তর্গত কুসংস্কার, কুপ্রথা, যেমন বাল্যবিবাহ, বহুবিবাহ, সতীদাহ প্রথা, এই জাতপাত, ব্রাহ্মণত্বের আরোপিত জাতপাত, অস্পৃশ্যতা, কতগুলো অযৌক্তিক নীতি নিয়ম, এই সমস্ত কিছুগুলিকে তারা দূরে সরিয়ে দিতে চাইলেন। তারা তীব্রভাবে আক্রমণ করলেন, বিশেষ করে ব্রাহ্মণ্য হিন্দু ধর্ম দ্বারা তৈরি যাবতীয় জাতিভেদ, কুপ্রথা, কুসংস্কার, এই সমস্তগুলোকে তারা কিন্তু তীব্রভাবে আক্রমণ করলেন। তারা বললেন সমাজ থেকে এগুলো দূর করা অবশ্যই দরকার। এবং এই একাডেমিক অ্যাসোসিয়েশনে তারা যা সব বিতর্ক, ডিবেটিং সোসাইটি তো এর মাঝখানে তারা এর মধ্যে আলোচনার মধ্যে দিয়ে তারা যা যা সিদ্ধান্ত উপনীত হতেন যে সমাজের জন্য সংস্কারমূলক এই করা উচিত, তার জন্য তারা সেগুলোকে তারা এবার প্রচার করতে চাইলেন। প্রচার করার জন্য তারা করলেন কি, কিছু পত্রিকার সাহায্য নিলেন, যেরকম অ্যাথেনিয়াম। এই অ্যাথেনিয়াম পত্রিকাটা ছিল একাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপত্র, অর্থাৎ এই ডিবেটিং সোসাইটি যা কিছু আলোচনা প্রত্যালোচনা করতো এবং যা কিছু সিদ্ধান্ত নিত, সে সমস্ত কিছু প্রকাশিত হতো অ্যাথেনিয়াম পত্রিকার মাধ্যমে। অ্যাথেনিয়াম ছাড়াও পার্থেনন নামে 1830 খ্রিস্টাব্দে একটা পত্রিকা প্রকাশিত হয়। ক্যালাইডোস্কোপ, প্রায় সমসাময়িক একটা পত্রিকা, ক্যালাইডোস্কোপ নামে একটা পত্রিকা প্রকাশিত হয়। এই সমস্ত পত্রিকাতে শুধুমাত্র এই জাতিভেদ, কুপ্রথা, ব্রাহ্মণ্য হিন্দু ধর্মের বাজে দিকগুলি, যেগুলি অপ্রয়োজনীয়, সেগুলোর বিরুদ্ধে তো প্রচার করা হতোই, সঙ্গে সঙ্গে স্ত্রী শিক্ষা, নারী স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, এই সমস্ত কিছুকে চেয়েও এইগুলিকে প্রতিষ্ঠা করার জন্যও কিন্তু এই পত্রিকাগুলোতে বিভিন্ন ডিরোজিয়ানরা বা নব্যবঙ্গ দলের সদস্যরা বা ইয়ং বেঙ্গল দলের সদস্যরা তারা কিন্তু লিখতেন। তো এরা মূলত প্রতিবাদটা এদের ছিল, তার মানে বুঝতেই পারছো, এরা হিন্দু ধর্মটাকে মোটামুটি একটা, যেহেতু হিন্দু ধর্মের বেশিরভাগ আচার আচরণই আরোপিত এবং যেগুলোর কোনো যুক্তি নেই, তারা কিন্তু এগুলোকে একদম সরাসরি আক্রমণ করেছিলেন। ঠিক আছে,
এই পার্থেনন পত্রিকা যেটা হয়েছিল, এই পার্থেনন পত্রিকাতে যখন 1830 খ্রিস্টাব্দে, মনে রাখবে যে বছর কিন্তু 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সে জুলাই বিপ্লব হয়েছে। ফ্রান্সের জুলাই বিপ্লব হয়েছে মানে কি, ফ্রান্সের জনগণের জয়, সেটা অত্যাচারের বিরুদ্ধে, কুশাসনের বিরুদ্ধে জনগণের জয়। তো সেই জুলাই বিপ্লবের বিজয়ের একটা অনুষ্ঠান বা একটা উল্লাস, সেটা কিন্তু পার্থেনন পত্রিকা প্রকাশ করা হয়েছিল। ঠিক আছে, তো এই রকমভাবে তারা কিন্তু যা কিছু অগ্রগতিমূলক ব্যাপার সেইটাকে তারা তুলে ধরতে চেয়েছিলেন এবং বাংলায় সেটাই তারা চালু করতে চেয়েছিলেন। তারা আচরণ দ্বারা প্রতিবাদ করেছিলেন, নিজেদের আচরণ দ্বারা। নিজেদের আচরণ মানে যারা ইয়ং বেঙ্গল দলের সদস্য, যারা ডিরোজিও সাক্ষাৎ শিষ্য বা নব্যবঙ্গ দলের সদস্য, যেমন আমি নাম বলছি কয়েকজনের, তোমরা মূল নামগুলিকে মনে রাখার চেষ্টা করবে। যেমন কৃষ্ণমোহন ব্যানার্জি, রসিক কৃষ্ণ মল্লিক, প্যারীচাঁদ মিত্র, রামগোপাল ঘোষ, শিবচন্দ্র দেব, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রাধানাথ শিকদার, রামতনু লাহিড়ী, এরা এরকম ধরনের প্রমুখ এবং আরও অনেকজন ছিলেন। এনারা নিজেদের আচরণ দ্বারা প্রতিবাদ জানিয়েছিলেন। কিসের প্রতিবাদ? সনাতন হিন্দু ধর্ম যে পরিবর্তিত হয়ে তৎকালীন 19 শতকের ভারতে হিন্দু ধর্মের যে রূপ মানুষের সামনে ছিল, জাতিভেদ, কুপ্রথা, বিভিন্ন অকারণ রক্ষণশীলতা, কুসংস্কারের দীর্ণ, সেই হিন্দু ধর্মের সেই কুপ্রথাগুলির বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়েছিলেন নিজেদের আচরণ দিয়ে। তারা উপবীত ছিঁড়ে ফেলেছিলেন। উপবীত মানে হচ্ছে পৈতে বা পৈতা, যেটা কিনা ব্রাহ্মণ পুরুষরা তারা নিজেদের গায়ে রাখেন। সেরকম, যেহেতু ইয়ং বেঙ্গল দলের সদস্যদের মধ্যে অনেকেই সেই ব্রাহ্মণ্য সম্প্রদায়ের সন্তান ছিলেন। ঠিক আছে, যেমন দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, কৃষ্ণমোহন ব্যানার্জি, তারাচাঁদ চক্রবর্তী, এরা প্রত্যেকে, এদের মধ্যে অনেকেই কিন্তু নিজেদের উপবেদ ছিঁড়ে ফেলেছিল যে আমরা এই ব্রাহ্মণত্ব মানি না। তারা উপবেদ ছিঁড়ে ফেলে প্রতিবাদ করলেন। এমনকি তারা নিষিদ্ধ মাংস ভক্ষণ করতেন। তৎকালীন হিন্দু ধর্মের ফতোয়া অনুযায়ী শূকরের মাংস, গরুর মাংস হিন্দুদের জন্য নিষিদ্ধ মাংস ছিল। তারা সেই নিষিদ্ধ মাংস ভক্ষণ করে এইভাবে নিজেদের আচরণ দ্বারা হিন্দু, মানে তৎকালীন 19 শতকের বাংলায় প্রচলিত হিন্দু ধর্ম, সমাজ, নিয়ম, প্রথা, সেগুলি যে বেশিরভাগই কোনো যুক্তি তার পেছনে নেই এবং সেগুলি যে শুধুমাত্র সমাজে কতগুলো কুপ্রথা হিসেবে রয়ে গেছে, যেগুলো সমাজে কোনো ভালো কিছু সৃষ্টি করছে না, সেগুলোকে তারা প্রতিবাদ করতে শুরু করলেন। ঠিক আছে, এর ফলে যেটা হলো একটা এই যে, এবং শুধু তাই নয়, তারা শুধুমাত্র হিন্দু ধর্ম নয়, তারা এই ধর্ম ব্যাপারটাকেই, সে যে ধর্মই হোক না কেন, ধর্ম ব্যাপারটাকেই একটা গোড়াভাবে, ধর্মটাকেই জীবনের মূল কথা, এই ব্যাপারটাকে তারা প্রতিবাদ করলেন। যার ফলে তাদের বিরুদ্ধে, মানে ডিরোজিও এবং ইয়ং বেঙ্গল দলের বিরুদ্ধে অনেক অভিযোগ জমা হতে থাকলো। এবং ওই যে আমি বললাম 1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের সাফল্যের জন্য তারা উৎসব পালন করার মতন তারা একটা সভা করেছিলেন এবং তারা পার্থেনন পত্রিকাতে তারা সেই বিষয়ে লিখেছিলেন। তো এর ফলে ঔপনিবেশিক ইংরেজ সরকারের কুনজরও তাদের উপরে পড়েছিল। ফলত শেষ পর্যন্ত যেটা হলো যে রক্ষণশীল হিন্দু ধর্মের যেসব নেতা হিন্দু কলেজের পরিচালন সমিতিতে ছিলেন, যেমন রাধাকান্ত দেব, এইরকম, তো এই রকম মানুষরা এবং ঔপনিবেশিক সরকার পরিচালিত হিন্দু কলেজের যে ম্যানেজিং কমিটি বা বোর্ড, তারা ডিরোজিওর বিরুদ্ধে ব্যবস্থা নিলেন এবং ডিরোজিওকে 1831 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে হিন্দু কলেজের শিক্ষক পদ থেকে বহিষ্কার করলেন। ঠিক আছে, তো তার বিরুদ্ধে অভিযোগ আনার পর ডিরোজিও পদত্যাগপত্র পেশ করেছিলেন। এইভাবেই ডিরোজিও হিন্দু কলেজ থেকে পদত্যাগ করেন এবং পদত্যাগ করার 6 মাসের মধ্যে 1831 সালের ডিসেম্বর মাসে তিনি মারা গেলেন। তার অ্যাকচুয়ালি কলেরা হয়েছিল, কলেরায় আক্রান্ত হয়ে তিনি মারা গেলেন। ঠিক আছে, ডিরোজিওর মৃত্যুর ফলে ইয়ং বেঙ্গল দলের কাজকর্মে একটু ভাটা পড়লো ঠিকই, কিন্তু তারা কিন্তু থেমে গেল না। তারা বিভিন্ন জায়গায় সভা স্থাপন করে তারা তাদের গুরুর দেওয়া শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে চাইলো। সভাগুলি স্থাপন করেছিল, যেমন সাধারণ জ্ঞানোপার্জিকা সভা 1834 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। সাধারণ জ্ঞানোপার্জিকা সভা। বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি স্থাপিত হয় 1843 খ্রিস্টাব্দে। এই সভাগুলি কিন্তু বাংলা তথা ভারতে সমাজ সংস্কার বা সমাজকে বা ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজের জন্য কিন্তু উল্লেখযোগ্য অবদান পরবর্তীকালে রেখেছিল। তবে এটা সত্যি কথাই যে ডিরোজিওর মৃত্যুর পর থেকে
15 বছরের পর কিন্তু এই ইয়ং বেঙ্গল দলের সদস্যদের ঐক্য আর রইল না। তারা নিজেদের কর্মজীবন বলো, নিজেদের পারিবারিক জীবন বলো বা যে কোনো কারণেই হোক তারা ছড়িয়ে ছিটিয়ে গেলেন। তারা ঐক্যবদ্ধভাবে যে আন্দোলন শুরু করেছিলেন সেটাকে তারা আর কিন্তু কন্টিনিউ করতে পারলেন না বা চালিয়ে নিয়ে যেতে পারলেন না। এটা লক্ষ্যহীনভাবেই শেষ হয়ে গেল। সেই জন্যই দেখো আমি লিখেছি মূল্যায়ন, তারপর অ্যারো দিয়ে লিখেছি ব্যর্থ। অর্থাৎ মূল্যায়ন যদি করতে হয়, ইয়ং বেঙ্গল দলের আন্দোলন বা নব্যবঙ্গ দলের সমস্ত প্রচেষ্টাকে সাধারণভাবে ঐতিহাসিকেরা ব্যর্থ বলে থাকেন এবং এই ব্যর্থতার কারণ নিয়েই অনেক আলোচনা সমালোচনা রয়েছে। তো কিছুটা তো ব্যর্থ বটেই, কারণ তারা যেটা চেয়েছিলেন সেই রকম পজিটিভ কিছু সমাজে তারা করে যেতে পারেননি। যেরকম পরবর্তীকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করতে চেয়েছিলেন, তিনি কিন্তু সেটা এমনভাবে এগিয়ে নিয়ে গিয়েছিলেন যে শেষ পর্যন্ত সরকারি শিলমোহর দ্বারা হিন্দু বিধবার পুনর্বিবাহ আইন চালু হয়েছিল। সেই রকম কিছু কিন্তু ইয়ং বেঙ্গল দলের আন্দোলন বাংলাকে দিতে পারেনি বা ভারতকে দিতে পারেনি। সেটা সেদিক থেকে ব্যর্থ বলা যায় এবং সেই ব্যর্থতার কারণগুলি আমি দেখো এক একটা শব্দে আমি বলছি, প্রত্যেকটা শব্দকে আমি ব্যাখ্যা করে দিচ্ছি। প্রথম কথা, শহর কেন্দ্রিকতা। অর্থাৎ ইয়ং বেঙ্গল দলের যে সদস্যরা প্রত্যেকেই হিন্দু কলেজের ছাত্র এবং তারা কলকাতা শহর এবং তার আশেপাশে শহরকে অঞ্চলেই তারা থাকতেন। ফলে তারা শহরের মধ্যেই এই নিজেদের যুক্তিবাদ, স্বাধীন চিন্তা, সত্য সন্ধান, দেশপ্রেম বা যা কিছু প্রচার বা এই যে স্ত্রী শিক্ষা, নারী স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, জাতিভেদ, কুপ্রথাগুলির বিরোধিতা, সমস্ত কিছু যাই বলো না কেন, সমস্ত কিছুই তারা কিন্তু এই শহরের মধ্যে সীমাবদ্ধ রাখতে পেরেছিলেন। শহরের বাইরে, কলকাতা শহরের বাইরে বা অন্যান্য শহরের বাইরে যে বিস্তীর্ণ গ্রাম বাংলা পড়ে আছে তা কিন্তু এদের হিসেবের বাইরেই ছিল। ফলে এই শহরের মধ্যে তাদের আলোড়ন এবং তাদের মনে রাখা কিছু বছর পরে লোকে তাদেরকে ভুলেও গেল, তাদের কাজের কোনো ছায়া আর কোথাও রইল না। পরের পয়েন্ট, হিন্দু প্রাধান্য। অ্যাকচুয়ালি দেখো আমি তোমাদের যে কটা নাম বলেছি সব কটাই তোমরা বুঝেছো নিশ্চয়ই যে এগুলি সবই হিন্দু নাম। কৃষ্ণমোহন ব্যানার্জি, তারাচাঁদ চক্রবর্তী, রামগোপাল ঘোষ, রসিককৃষ্ণ মল্লিক, রাধানাথ সিকদার, রামতনু লাহিড়ী ইত্যাদি এরা হিন্দু কলেজে পড়ার ছাত্ররা, হিন্দু প্রত্যেকে। ফলত এবং এদের কাজকর্ম ছিল কিন্তু হিন্দুত্বকে ঘিরেই, যে হিন্দু ধর্মের মূর্তি পূজাকে এরা ভীষণ বিরোধিতা করতেন। কেন মূর্তি পূজা করবো, ঠিক আছে? অর্থাৎ বিভিন্ন যে আমরা মা কালীর মূর্তি, মা দুর্গার মূর্তি পূজার বিরোধিতা তারা করতেন। তারা বিভিন্ন যে যজ্ঞ এইসব যে আড়ম্বরমূলক পুজোর প্রক্রিয়া সেগুলোকে তারা সমালোচনা করতেন। তারা এই যে উপবিদ গ্রহণ, হ্যাঁ, আর বিভিন্ন তিথি নক্ষত্র মানা, এই যে তোমার জাতিভেদ, অস্পৃশ্যতা, একে ছোবো না, নিচু জাত উঁচু জাত, এই বিষয়গুলোকে তারা প্রতিবাদ করলেন। এই বিষয়গুলো অবশ্যই প্রতিবাদযোগ্য বিষয়, একদম ঠিক কথা। কিন্তু তা এই হিন্দু সমাজ ছাড়াও কিন্তু মুসলিম সমাজেও অনেক রক্ষণশীলতা, কুপ্রথা ছিল। সেখানেও মহিলারা পিছিয়ে ছিলেন, সেখানেও অগ্রসরতার আলো পৌঁছানোর দরকার ছিল। তারা কিন্তু সেদিকে কোনো নজর দেননি। ফলে মুসলিম সমাজের কোনো রকম সমর্থন বা সেখানে কোনো রকম পাত্তা বা কোনো রকম ছাপ তারা কিন্তু ফেলতে পারেননি। পরবর্তী পয়েন্ট লিখেছি দেখো, দারিদ্র নিয়ে উদাসীন। একদম তাই, তারা যে বাংলায় এই সমস্ত সামাজিক সংস্কারগুলো করতে চাইছেন সেই বাংলাতেই কিন্তু মূল সমস্যা দারিদ্র। কৃষক শ্রেণী, শ্রমিক শ্রেণী, খেটে খাওয়া শ্রেণী, যারা কিনা নিজেদের গ্রাসাচ্ছাদন অর্থাৎ খেয়ে পরে বেঁচে থাকাটাই যাদের পক্ষে খুব সমস্যার, যারা কিনা তার জন্য জর্জরিত এবং তার জন্য দায়ী কিন্তু ব্রিটিশ সরকারের বিভিন্ন অর্থনৈতিক নীতি, ঔপনিবেশিক সরকারের নীতি। এই বিষয়টার দিকে কিন্তু এই ইয়ং বেঙ্গলের সদস্যদের কোনো রকম নজর ছিল না। তারা এই নিয়ে কিন্তু কোনো কথা কখনোই বলেননি। ফলে তারা সমসাময়িক সমস্যা থেকে কিন্তু সমস্যার সঙ্গে নিজেদের কাজকর্মকেও কিন্তু সম্পূর্ণ যুক্ত করতে সেই কারণেই পারেননি। ঠিক আছে, পরবর্তী পয়েন্ট লিখেছি দেখো, উগ্রতা। যে উগ্রতা তাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। কিসের উগ্রতা? যেমন এই যে তারা নিজেদের আচরণ দ্বারা প্রতিবাদ করছিলেন, যে উপবিদ ছিঁড়ে ফেলা। অনেক ব্রাহ্মণ নববঙ্গ দলের সদস্য তারা একদম প্রকাশ্য রাস্তায় বা সমস্ত লোকজনের মাঝখানে এই দেখো আমরা পৈতে ছিঁড়ে ফেলছি বলে ছিঁড়ে ফেলে, এটা যারা বিশ্বাস করে হিন্দু ধর্মের বিভিন্ন অবশ্য পালনীয় বিষয় হিসেবে, তাদের আবেগে এটা ভীষণ রকমভাবে আঘাত দেওয়া। তারা নিষিদ্ধ মাংস ভক্ষণ করতেন, গরু বা শুকরের মাংস। অনেক ক্ষেত্রে গল্প শোনা যায় সেই সময়কার বিভিন্ন পত্রপত্রিকায় থেকে জানা যায় যে তারা অনেক সময় সেই টিকিধারী যে ব্রাহ্মণ, পুরোহিত, বিশেষ করে পুরোহিত শ্রেণী কিন্তু এদের আক্রমণের লক্ষ্য ছিল। পুরোহিতদের এরা চোর বলতো, হ্যাঁ,
ভণ্ড বলতো, ঠিক আছে। এবারে সেই পুরোহিতদের দেখলে পরে আমরা গরু খাই গো, গরু খাই বলে তাদের পেছন পেছন ধাওয়া করতো। পুরোহিত দৌড়চ্ছেন পেছন পেছন, নববঙ্গ দলের কোনো সদস্য বা সদস্যরা দৌড়চ্ছে, আমরা গরু খাই গো, গরু খাই বলে তাকে খেপাচ্ছে, দৌড়চ্ছে। বা অনেক সময় অনেক পুরোহিত বা অবশ্যই তারা ভণ্ড ব্রাহ্মণ, অবশ্যই তারা ভণ্ড ব্রাহ্মণ, সমাজে তাদের কোনো পজিটিভ কোনো রকম আউটপুট বা তাদের কোনো সমাজের উন্নয়ন প্রকল্পে বা কোনো মানুষের উন্নয়ন প্রকল্পে তাদের কোনো রকম অবদান কোনোদিনও নেই, নিশ্চয়ই তাই। কিন্তু তবুও সরাসরি এই ধরনের আচরণটা তাদেরকে অনেক বেশি আঘাত করেছিল। তারা ধরো গরুর মাংসকে হাড় কোন এক ব্রাহ্মণের উঠোনে ছুঁড়ে ফেলে দিল, কালীঘাটের কালী মূর্তির সামনে গিয়ে তারা বলল গুড মর্নিং ম্যাডাম। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো কিন্তু সেই সময়ের সমাজকে, রক্ষণশীল সমাজকে খুব আঘাত করেছিল। এই উগ্রতা, তারা এটাকে উগ্রতা বলেই ওই তখনকার সমাজ ধরে নিয়েছিল, এবং ফলে তারা সমসাময়িক এবং নিজেদের আশেপাশের সমাজ থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, যে কারণে তাদের এই সমস্ত কাজগুলো, এই সমস্ত কাজের উদ্যোগগুলোকে মানুষ ভালো চোখে তো দেখেইনি, বরং সমর্থনও করেনি, বিরোধিতা করেছে। এই সমাজ বিচ্ছিন্নতার আরেকটা কারণ ছিল ইংরাজি প্রাধান্য। পরে আরেকটা পয়েন্ট, ইংরাজির প্রাধান্য, অর্থাৎ এরা সব ইংরাজি শিক্ষায় শিক্ষিত, এবং ইংরাজি তারা যত কিছু প্রচার, তাদের ডিবেটিং সোসাইটি বলো, বিতর্ক সভা বলো, বিভিন্ন পত্রপত্রিকা বলো, যা কিছু প্রচার, সমস্ত কিছু ইংরাজি ভাষায়। এই ইংরাজি ভাষার প্রাধান্যটাই কিন্তু তাদেরকে আরও সমাজ থেকে বিচ্ছিন্ন করেছিল। তার কারণ বাংলাভাষী বাংলায় তখন অবশ্যই ইংরেজি শিক্ষার প্রচলন ঘটেছে। বহু মানুষ, মধ্যবিত্ত শ্রেণী, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভাবিত হলে ইংরাজি শিক্ষার হাত ধরে তারা ইংরেজি শিক্ষা গ্রহণ করছে ঠিকই, কিন্তু কলকাতা শহর তো তার শহর অঞ্চলগুলির বাইরে এই ইংরাজি কিন্তু ততটা প্রভাব ফেলতে পারেনি। ফলত জনগণের মধ্যে প্রচারের কথা যদি ধরা হতো, তাহলে বাংলা ভাষাকে তাদের বাংলা ভাষার মাধ্যমটাকে এবং শিক্ষার, তারা যেগুলো চাইছে তার জন্য তো শিক্ষার প্রচলন করা দরকার, শিক্ষার প্রসারের দরকার। তো শিক্ষার প্রসার করতে গেলে কিন্তু বাংলা ভাষায় শিক্ষার প্রসারের কথা তাদের বলা উচিত ছিল। বিশেষ করে যখন 1835 খ্রিস্টাব্দে মেকলে মিনিটের পরে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ইংরেজি শিক্ষাকেই জাতীয় শিক্ষানীতি হিসেবে, জাতীয় শিক্ষার মাধ্যম হিসেবে, সরকারি শিক্ষার মাধ্যম হিসেবে ঘোষণা করছেন, তখনও কিন্তু তারা ইংরেজি প্রাধান্যটাকেই স্বীকার করেছে। তারা কিন্তু তার বিরুদ্ধে গিয়ে বা বাংলা ভাষায় শিক্ষার, বাংলা মাধ্যমে শিক্ষার প্রয়োজন, সেটাকে কিন্তু তারা কখনোই কোনো রকম উদ্যোগ বা প্রতিবাদ বা কোনো কর্মসূচি, কোনো প্রচার তারা করতে পারেনি। ফলে তারা এই দিক থেকেও কিন্তু সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আরেকটা পয়েন্ট দেখো, যুগের থেকে এগিয়ে, এইটা কিন্তু বলতেই হবে, শুধুমাত্র সমালোচনা করলে হয় না, ভাবতে হবে যে সেই রকম সময় দাঁড়িয়ে যে তখনও কিন্তু মনে রাখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখন নিজের উদ্যোগ সেরকমভাবে শুরু করেননি, এবং জাতপাত, ব্রাহ্মণ্য, হিন্দু ধর্মের এইসব বিষয়গুলো ভীষণভাবে বর্তমান ভারতীয় তথা বাংলার সমাজে সেই সময় দাঁড়িয়ে একদল ছেলে, তারা যে এই স্ত্রী শিক্ষা, নারী স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, জাতিভেদ, কুপ্রথা, অস্পৃশ্যতা, মানুষের সম্মান, মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া, যুক্তিবাদ, এই বিষয়গুলো নিয়ে তারা যে এগিয়ে গিয়েছিল, এইটা কিন্তু সেই পরিমণ্ডলে, সেই সময়কার থেকে তারা তাদের চিন্তাভাবনার দিক থেকে অনেক এগিয়ে ছিলেন। সেই সময় সমাজ এই চিন্তাভাবনাটাকে এতটা আধুনিকতা, এতটা আধুনিক চিন্তাভাবনা, এতটা উন্নত চিন্তাভাবনাকে গ্রহণ করার মতন বেশ বা ধারণ ক্ষমতা তখন সমাজের ছিল না। ফলে তারা তাদের মানসিকতা যুগের থেকে অনেকটা এগিয়েছিলেন। এইরকম মানুষদেরকে যুগে যুগে দেখা গেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এইরকম মানুষদেরকে কিন্তু সমাজ খুব সহজে গ্রহণ করতে পারে না। তাদের ক্ষেত্রেও সেটাই হয়েছিল। আর একটা পয়েন্ট আমি লিখেছি, দেখো তাদের তাদের কেন বলা হচ্ছে, তাদের সুনির্দিষ্ট কর্মসূচির অভাব ছিল। যেমন ধরো তারা এই যে তারা আচরণ দ্বারা প্রতিবাদ করতে গিয়ে তারা খুব উগ্রতা দেখিয়ে ফেললেন, হ্যাঁ, তারা ভালো ভালো কথা বলছেন, প্রচার করছেন, কিন্তু তারা যাবতীয় কুপ্রথাকে দূর করার কথা বলছেন, কিন্তু তার জন্য যে লেগে থেকে সুনির্দিষ্ট কর্মসূচি প্রকাশ করে সেই কর্মসূচিকে বাস্তবায়ন করা, এইরকম কোনো কিছু কিন্তু তারা করতে পারেননি। বিশেষ করে 1831 সালে ডিসেম্বর মাসে ডিরোজিওর মৃত্যুর পর নববঙ্গ দল কিছুদিন ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করলো। পরবর্তীতে তারা ছড়িয়ে ছিটিয়ে গেলেন, তাদের আদর্শকে ঐক্যবদ্ধভাবে তারা কিন্তু আর এগিয়ে নিয়ে যেতে পারলেন না। যদি তারা সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে এগুলো করার চেষ্টা করতেন, তাহলে হয়তো তাদেরকে আজকে ব্যর্থ বলা হতো না। এই কারণেই অনেকে তাদেরকে অনেক সমালোচনাও করেছেন, ঠিক আছে।
যেরকম অনিল শীল বলেছেন জনগণের থেকে বিচ্ছিন্ন এক গোষ্ঠী, হ্যাঁ, কৃষ্ণদাস পাল বলেছেন এরা তো বড় বড় কথা বলতো এবং আসলে কিছুই করতো না, ঠিক আছে। কিন্তু আমাদের এটা কথা মনে রাখতে হবে, যদি তোমরা মূল্যায়ন লেখো বা প্রশ্নটা যদি এভাবে আসে যে ডিরোজিও ও নব্যবঙ্গ দল বা নব্যবঙ্গ দলের ব্যর্থতার কারণ কি, তাহলে এই কারণগুলো যা আমি আলোচনা করলাম এবং যা আমি বলছি খুব সুন্দর করে লিখবে, সঙ্গে কথাও লিখে দেবে যে ব্যর্থতার আলোচনা করতে গেলে কিন্তু এটাকেও বলতে হবে যে তারা কি সত্যিই ব্যর্থ ছিলেন। ওই সময় দাঁড়িয়ে একদল শিক্ষিত ছেলে যারা একটু উগ্রতা দেখালো, যাদের মধ্যে কোনো রকম নীচতা, হীনতা বা সমসাময়িক বাংলার সমাজের কোনো রকম বাজে দোষগুলি যাদের মধ্যে ছিল না, তারা কিন্তু চেষ্টা করেছিলেন সমাজের কুপ্রথাগুলিকে, সমাজের অচলায়নকে দূর করার। তাদের নিজেদের সততা ও নিষ্ঠার কিন্তু কোনো অভাব ছিল না, ঠিক আছে। কাজেই ব্যর্থতার কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এটাকেও মাথায় রাখতে হবে যে তারা তাদের চেষ্টার দিক থেকে সচেষ্ট ছিলেন এবং এবং তার প্রমাণ হচ্ছে তার পরবর্তীকালে অনেক পরে নব্যবঙ্গ দলের সদস্যরা যখন ছড়িয়ে পড়েছেন, তখন তার পরবর্তীকালে পরিণত বয়সেও কিন্তু তারা বিভিন্ন কাজে নিজেদের স্বাক্ষর রেখেছেন। যেরকম রাধানাথ শিকদার, যিনি অঙ্ক কোষে এভারেস্টের উচ্চতা, মানে এভারেস্ট যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ সেটা যিনি আবিষ্কার করেছিলেন, তিনি হচ্ছেন রাধানাথ শিকদার, যিনি আগে ছিলেন একজন নব্যবঙ্গ দলের সদস্য, ঠিক আছে। তারপর বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ প্রচলন করতে উদ্যোগী হয়েছিলেন, এই রাধানাথ শিকদারই তাকে পূর্ণ সহযোগিতা করেছিলেন, ঠিক আছে। বেঙ্গল স্পেক্টেটর নামে একটি পত্রিকাতে, ঠিক আছে, কাশীপ্রসাদ ঘোষ বিধবা বিবাহের সপক্ষে প্রকাশ্যে লিখেছিলেন, ঠিক আছে। এই কাশীপ্রসাদ ঘোষও কিন্তু ছিলেন ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ দলের সদস্য। রামগোপাল ঘোষ, যিনি নারী শিক্ষার জন্য অনেক উদ্যোগ গ্রহণ করেছিলেন, তিনিও নব্যবঙ্গ দলের সদস্য ছিলেন। এবং দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, যার বাড়িতে বেথুন স্কুল প্রথম শুরু হয়েছিল, সেই দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ও কিন্তু ছিলেন ইয়ং বেঙ্গল দলের সদস্য। কাজেই আমাদেরকে ব্যর্থতার কথা বলতে গেলে এই ব্যাপারগুলোকেও মাথায় রাখতে হবে। তো আশা করি আমি ডিটেইলড আলোচনা করলাম। তোমাদের পক্ষে ডিরোজিও, ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ দল নিয়ে উচ্চ মাধ্যমিকে বা অন্য কোথাও যেমনভাবেই প্রশ্নটা আসুক না কেন, তোমরা সমস্ত রকম উত্তরই করতে পারবে বলে আমার বিশ্বাস। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।